الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আমাদের 6 নম্বর মাখরাজ পর্যন্ত আলোচনা হয়েছিল এবং জিমের মশক আমরা করছি। তো 6 নম্বর মাখরাজটা ছিল জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। তো এখানে আরো কিছু কথা বলা হয়েছিল যে জিহ্বার মধ্যখানের সামনের দিকের অংশ ব্যবহার করে হবে জিম, একেবারে মাঝ বরাবর অংশে শিন এবং জিহ্বার মধ্যখানের একটু পিছনের দিকে হলো ইয়া। আর জিমের উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় ওইটা হলো যে আমরা জিহ্বার মধ্যখানের সীমানা ছেড়ে জিহ্বার একেবারে অগ্রভাগে চলে যাই। এইটা হলো মাখরাজগত ভুল। আর আরেকটা ভুল হয় যে মাখরাজের জায়গা ঠিক থাকে, তবে আমাদের উচ্চারণের সময় অনেকটা বাতাস বের হয়ে যায়। তো বাতাসটা নিয়ন্ত্রণে রাখতে হবে যথাসম্ভব। তো চেষ্টা করবো আমরা। তো গতকালকে আমাদের 4টা হরফের মশক হয়েছিল, খ, কফ, কাফ এবং জিম। তো ইনশাআল্লাহ আজকেও যতদূর সম্ভব আমরা সামনের হরফের মশক করব। তো আজকেরটা শুরু করার আগে এই 4টা হরফের উচ্চারণ যদি একটু শুনাইতেন, 3টা হরকত দিয়ে, জবর, জের এবং পেশ দিয়ে। জি, তৌহিদুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 3 নম্বর মাখরাজ যে গইন খ, খ জবর খ, খ জের হি, খ পেশ হু, খ হি হু। অফ, অফ জবর অ, অফ জের ই, অফ পেশ উ, অ ই উ। কাফ, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। জিম, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর মশিউর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 3 নম্বর মাকরাজ কণ্ঠনালী বা হলকে শেষ হইতে উচ্চারিত হয় গঞ্জবর গ, গঞ্জের গি, কনপেশ গু, গ গি গু।
জবর খ, খজের কি, খপেশ খু, খ খি খু। আচ্ছা মশিউর 4 রহমান ভাই, নম্বর। এই দুটো হরফ উচ্চারণ করার সময় কিছুটা সামনের দিকে চলে আসতেছে, আরেকটু পিছন থেকে করার চেষ্টা করবেন। জি। 4 নং মাকরাস জিহ্বার গোড়া বা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই উচ্চারিত হয়। কফ জবর ক, কবজের কি, কপেশ কু, ক কি কু। হ্যাঁ, এইটা আরেকটু জোরালো করা আরেকটু জিহ্বার গোড়ার থেকে যেন একটু সামনের দিকে চলে না আসে। কি, ক, কি, কু, ক, কি, কু, এভাবে ক করার চেষ্টা করা। কি কু। জি। 5 নম্বর মাকরাস জিহ্বার গলা হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই উচ্চারিত হয়। কাফ, কাফ জবর কা, কাবজের কি, কাপেশ কু, কা কি কু। জি। জি ওস্তাদ। আচ্ছা, জিমের উচ্চারণটা কি শুনেছেন? শোনা যায়নি। ও ও জিম, ও না, জিমের উচ্চারণটা আমি বলি নাই। ওকে। 6 নং মাকরাস জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই উচ্চারিত হয়। জিম, জিম জবর যা, জিমজের জি, জিম পেশ জু, যা জি জু। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এই মাখরাজে তো আরো দুইটা হরফ আছে, শিন এবং ইয়া। তো শিন এবং ইয়ার উচ্চারণ আমাদের জন্য তুলনামূলকভাবে অনেকটা সহজ হবে। বিশেষ করে শিনের উচ্চারণ তো এর মাঝে আমাদের জন্য নতুনত্ব বলতে গেলে তেমন একটা কিছুই নেই, আমাদের একেবারে পরিচিত। তো শিনের মাখরাজের ক্ষেত্রে বলা হয়েছিল একেবারেই জিহ্বার মধ্যখান, যেমনটা কিনা জিমের ক্ষেত্রে বলা হয়েছিল জিহ্বার মধ্যখানের একটু সামনের দিক। কিন্তু শিনের ক্ষেত্রে বিষয়টা এমন না। শিনের ক্ষেত্রে আমরা একেবারেই জিহ্বার মাঝের অংশটা ব্যবহার করব শিনের ক্ষেত্রে, আর ইয়ার ক্ষেত্রে হলো একটু পিছনে। তো শিনের উচ্চারণটা হবে শিন জবর শা, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু, শা শি শু, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। তো কোনো কিছু দেখে পড়ার সময় আমাদের যে একটা বিষয় বলা হয়েছিল যে পড়ার সময় আমাদের সর্বদা দৃষ্টি থাকবে হরকতের দিকে। যে হরকত দিয়ে আমরা হরফের উচ্চারণটা করব ওই হরকতের দিকে আমাদের দৃষ্টি থাকবে, আর হাত থাকবে হরফের নিচে, আর উচ্চারণ করব। এখানে শিন জবর শা, হাত নিচে রেখে জবরের দিকে তাকায় তারপর উচ্চারণটা, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি এখানে যেন সময় না লাগে। শা শি শু, শা শি শু, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। তো এভাবে আমরা শির উচ্চারণটা করব। এরপর হলো ইয়া। ইয়া 6 নম্বর মাখরাজের অন্তর্ভুক্ত। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। তো ইয়ার ক্ষেত্রে হলো আমরা একটু পিছনের দিকের অংশ ব্যবহার করব। তো ইয়ার উচ্চারণটা
বেশি কঠিন না হইলেও দেখা যায় যে অনেক সময় বিশেষ করে যখন জের পেশ দিয়ে আমরা ইয়ার উচ্চারণটা করি, ওই সময় যে সমস্যাটা হয় যে আমাদের মাখরাজ ঠিক থাকে না অনেক ক্ষেত্রে। তো এখানে খেয়াল রাখা যে প্রত্যেকটা হরফ যে অবস্থাতেই থাকুক না কেন, যে হরকত দিয়ে আমরা উচ্চারণ করি না কেন, এর মাখরাজ কিন্তু সেম থাকবে। হরকতের পরিবর্তন হওয়ার কারণে উচ্চারণের পরিবর্তন হবে, কিন্তু উচ্চারণ জায়গার পরিবর্তনটা কখনোই হবে না। তো ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, এক হরফে এক হরকত এক উচ্চারণ। ইয়া, অনেক সময় হয় কি ইয়ার উচ্চারণটা ইয়া, ই ইয়া এমন হয়ে যায়। প্রথম দিকে বলছিলাম যে আমাদের আরবিতে প্রত্যেকটা ভাষাতেই আমার জানা মতে স্বরবর্ণ থাকে, যেমন ইংরেজিতে ভাওয়েল বলে, বাংলাতে স্বরবর্ণ, আরবিতে এটাকে বলা হয় হরফে ইল্লত, বা বাংলায় বলতে গেলে স্বরবর্ণ। তো আরবির স্বরবর্ণ হলো ওয়াও ইয়া আলিফ। আমাদের বাংলায় যে স্বরবর্ণগুলি আছে, তো স্বরবর্ণ কিন্তু আবার স্বর চিহ্ন গ্রহণ করে না বাংলার ক্ষেত্রে, কিন্তু আরবিতে ইয়া ওয়াও এগুলা স্বরবর্ণ হওয়ার পরেও এইটা স্বর চিহ্ন গ্রহণ করে। তো যে কারণে এর উচ্চারণে একটা স্বতন্ত্রতা থাকে। ইয়ার উচ্চারণটা ইয়া জবর ইয়া, ইয়া, এটা শুনতে অনেক সময় দেখা যায় যে দুই রকম মনে হয়। ই ইয়া, ইয়া, দুই দিকে যায় আওয়াজটা, ইর দিকেও যায় আবার ইয়ার দিকেও যায়। ই ইয়া নিচের দিক থেকেও হয় আবার উপরের দিকেও যায়। তো ইয়ার বৈশিষ্ট্য হলো আওয়াজটা নিম্নমুখী হওয়া, জবরের বৈশিষ্ট্য হলো আওয়াজটা ঊর্ধ্বমুখী হওয়া। ইয়া হরফে ইল্লত এর থেকে হলো জের, আলিফের থেকে হলো জবর, আর ওয়াওয়ের থেকে হলো পেশ। তো এইখানে ইয়ার একটা নিজস্ব বৈশিষ্ট্য, আবার জবরের একটা নিজস্ব বৈশিষ্ট্য, দুইটা দুই দিকে। তো এই কারণে উচ্চারণটা একটু শুনতে এমন মনে হয় যে দুই অংশ, আসলে এইটাকে একসাথেই করতে হবে। ইয়া যেন ই ইয়া এমন না হয়। জবরের উচ্চারণ ইয়া, ইয়ার সাথে ইয়া জবর ইয়া, ইয়া জের ই, এখানে যেন ই না হয়। ই হইলে কিন্তু আমাদের হলক থেকে উচ্চারণ হয়ে যাবে হামজার মতো, ই না ই। জিহ্বার মধ্যখান এর ব্যবহারটা নিশ্চিত রাখতে হবে। ই, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। একবার বলি, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। এভাবে আমরা ইয়ার উচ্চারণটা একটু শোনাবো ইনশাল্লাহ। জি মাশাআল্লাহ। তৌহিদ ভাই। ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। জি মাশাআল্লাহ। আচ্ছা এবার কামরুল ভাই শোনাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। জি মাশাআল্লাহ। হ্যাঁ বাকিরাও শুনাই, এই যে দুইজন শুনাইলেন মাশাআল্লাহ ভালো হয়েছে। আচ্ছা সাব্বির ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। ই, হ্যাঁ মাশাআল্লাহ ভালো হয়েছে। জি আব্বাস ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ উ, ইয়া উ উ, হ্যাঁ ইয়া বলতো জেরের উচ্চারণটা ইয়া জের ই, ই, হ্যাঁ যেন হামজার দিকে না যায়। আর হ্যাঁ। ইয়া পেশ উ, উ হইলে কিন্তু হামজার উচ্চারণ হয়ে যাবে ইউ। ইউ, হ্যাঁ এই ইংরেজিতে একটা লেটার আছে না, বর্ণ আর কি, হ্যাঁ এরকম, এটা কি বলে ইউ বলে না, হ্যাঁ, ইউ ওইরকম ইউ, আর কি। ইউ, ইয়া পেশ ইউ। আরেকবার চেষ্টা করেন। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ উ, ইউ, আবার উ হয়ে, হ্যাঁ ইউ, ইউ, কি হইল একসাথে? আ ই ইউ, আ হবে কেন? ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, হ্যাঁ, ইয়া ই ইউ, ইয়া ইয়া, ই ইউ, জি জি হ্যাঁ আরেকবার, মাশাআল্লাহ এবার ভালো হয়েছে। সর্বশেষ আরেকবার চেষ্টা করেন। ইয়া জবর ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, জি হ্যাঁ মাশাআল্লাহ এবার ভালো হয়েছে। এবার রাজু ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া জাবার ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ রাজু ভাই জেরের উচ্চারণটা আর একটু হালকা ভাবে করার চেষ্টা করবেন। ইয়া জের ই। হ্যাঁ ই, জি ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা মাহফুজ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। হ্যাঁ মাহফুজ ভাইরও জেরের উচ্চারণটা কিছুটা হামজার দিকে চলে গেল কিন্তু। আচ্ছা হামজা জের ই, ইয়া জের ই, এই দুইটার মাঝে যে পার্থক্যটা এইটা এইখানে স্পষ্ট থাকতে হবে। ই ই, ই ই, যেমন মনে করেন সাইয়্যিদুন, ইয়া সাইয়্যি, হ্যাঁ জি ইয়া জের ই, ই, আচ্ছা ইয়া জের ই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি ইয়ার উচ্চারণটা ওই মাখরাজ ঠিক রেখে একটু নরম করে আর কি। আচ্ছা এরপর তোফাজ্জল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। ইউ, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। জি আচ্ছা। হ্যাঁ, এই একটা বিষয়, পড়া শোনানোর সময় আমাদের সালাম দেওয়ার আলাদাভাবে প্রয়োজন নেই, কারণ আমাদের সময় তো কম। তো সময়টাকে একটু বাঁচানোর চেষ্টা করবো আর কি আমরা। যদিও সালাম দেওয়া ভালো, নিঃসন্দেহে এতে কোনো দ্বিমত নেই, কিন্তু এর থেকে বড় বিষয় হলো আমরা যে কাজটা করতেছি এইটা আরো বেশি ভালো। হ্যাঁ? আর শুরুতে যে সালাম থাকার বিষয়টা, এইটা আমাদের ক্লাসের শুরুতেই আমরা সালাম দিয়ে ক্লাস শুরু করি, শেষে সালাম দিয়ে শেষ করি। তো ওর দ্বারা এর হক আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকি পড়াশোনার সময় সালাম না দিলেও হবে, কারণ এতে করে আমাদের কিছুটা হলেও সময় বাঁচবে। আচ্ছা, রাফিন ভাই। জি ইয়া জবর, জি ওস্তাদ। হ্যাঁ শুরু করেন। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। হ্যাঁ একটু স্পষ্ট, তাড়াহুড়া
আপনার উচ্চারণের সময় একটু তাড়াতাড়ি হবে, বানান আস্তে আস্তে ধীর স্থিরতার সাথে সময় নিয়ে। হয় কি যে অনেক সময় তাড়াহুড়া করতে গেলে একটা উচ্চারণ পরিপূর্ণভাবে প্রকাশ পায় না। হ্যাঁ, এই জন্য দুইটার জি মাঝে জি একটু জি। সময় নাও। ও আচ্ছা। আরেকবার ধীর স্থিরতার সাথে বলেন। ইয়া জবর ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। ইয়া ই ইউ। আচ্ছা, জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা 6টা মাখরাজ পেলাম। এরপর আমরা 7 নাম্বার মাখরাজ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এর আগে জাহিদ ভাই একবার শোনাবেন। জি, জাহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তো এই এরপরের যে মাখরাজটা, এটা হলো 7 নাম্বার মাখরাজ। তো 7 নাম্বার মাখরাজটা হলো জিহ্বার গোড়ার কিনারা। 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা। তো এখানে একটা বিষয় যে আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম যে মাখরাজের যে ধারাবাহিকতাটা, এইটা নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে আসে। তো এখন হয়তো মনে হইতে পারে যে এই এখন তো আবার ধারাবাহিকতা নষ্ট হইলো আর কি, যদি এইটা ঠিক থাকতো। তো আসলে বিষয়টা এমন না। তো এখানে জিহ্বার গোড়ার কিনারা বলতে জিহ্বার একটা পাশ, আমরা জানি যে জিহ্বারটা একটু চ্যাপ্টা থাকে। তো এর দুইটা পাশ থাকে, ডান পাশ, বাম পাশ। আচ্ছা, চিত্রটা আনতে পারলে। তো এখানে জিহ্বার গোড়ার কিনারা বলতে বোঝানো হইতেছে জিহ্বার যে পাশ এইটা। দেখেন, আচ্ছা, লেখাটা কি অস্পষ্ট দেখায় এইখানে যে পিডিএফটা দেওয়া আছে? না, স্পষ্টই দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে স্পষ্ট। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমার সমস্যাটা আমি বুঝলাম না। আমার এইখানে অনেকটা ভাঙা ভাঙা দেখায় আর কি। আগে তো ক্লিয়ার দেখাইতো, কিন্তু এখন কেমন জানি একটু ভাঙা ভাঙা দেখায়। এই জন্য আপনারা ঠিক মতো দেখতে পারলে চলবে ইনশাল্লাহ। আচ্ছা, অরিজিনাল এইখানে পিডিএফ দেখেন। থেকে একটু ইয়ে আছে ওস্তাদ, একটু জি, ফাটাফাটি আছে। অরিজিনাল পিডিএফ থেকে একটু ফাটাফাটি আছে, সেটা সমস্যা না, বোঝা যাচ্ছে। আচ্ছা, জি। তো 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা। তো ব্র্যাকেটে লেখা যে কোনো একদিকের বা উপরের পাশের উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় দদ। তো এইখানে এই চিত্রের মাধ্যমে দেখেন, এই যে চিত্রটা, এই চিত্রের মাধ্যমে জিহ্বার গোড়ার কিনারা বলতে যেটাকে বোঝানো হয়েছে ওইটা চিত্রায়িত করা আছে এখানে। তো এখানে জিহ্বার গোড়ার কিনারা বলতে গেলে জিহ্বার যে পাশ, শুধু মাথার কিছু কিছু অংশ বাদ দিয়ে জিহ্বার দুই পাশ। তো দদ উচ্চারণ করার ক্ষেত্রে আমরা ডান পাশ অথবা বাম পাশ উভয়টা ব্যবহার করতে পারি একসাথে, বা যে কোনো একটা। আর আরেকটা কথা যেটা বলা হইলো যে উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। তো এখানে উপরের মারির দাঁত বলতে যাদের 32টা দাঁত আছে তাদের জন্য আমাদের মোট মারির দাঁত হইলো 20টা। তো উপরের ডানে 5, উপরের বামে 5, এইভাবে নিচের ডানে 5, নিচের বামে 5, এই 20টা। তো জিহ্বার গোড়ার যদি ডান কিনারা ব্যবহার করি, তো ওই ক্ষেত্রে উপরের ডান পাশের মারির 5টা দাঁতের সঙ্গে লাগাই উচ্চারিত হবে। আর বাম পাশ ব্যবহার করলে এইভাবে বাম পাশের মারির দাঁতের গোড়ার সঙ্গে। আর যদি উভয় পাশ একসাথে ব্যবহার করে আমরা দদের উচ্চারণ করি, তখন কিন্তু উপরের মোট ডানে বামে মিলাইয়া 10টা মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই তারপর দদের উচ্চারণটা করতে হবে। তো এই হলো দদের মাখরাজ। আর এখানে যে 3টা
চয়েস দেওয়া হলো আমাদের। তো এই ক্ষেত্রে বলা হয় যে ডান পাশের তুলনায় বাম পাশ থেকে দদের উচ্চারণটা করা তুলনামূলকভাবে সহজ। এইটা ব্যক্তি ভেদে এই সহজ কঠিনের এই ভাষ্য পরিবর্তন হইতে পারে। আপনার জন্য ডান পাশও সহজ মনে হইতে পারে। আর তবে উভয় পাশ যদি একসাথে ব্যবহার করে দদের উচ্চারণ করা হয়, এইটা হলো উত্তম। এই ক্ষেত্রে দদের উচ্চারণটা বেশি সুন্দর হয়, আর দদের উচ্চারণটা মোটা করাও তখন সহজ হয়। দদের উচ্চারণ আর দদের উচ্চারণটা আরবিতে যতগুলি হরফ আছে এর ভিতর সবচাইতে মাখরাজগত দিক থেকে কঠিন হরফ হলো দদ, অন্তত আমাদের বাঙালিদের জন্য। দদের মাখরাজটা এমন একটা জায়গায় যে যে জায়গার ব্যবহারটা আমরা করি না, আর করাটাও একটু মুশকিল। তো এই জন্য দদের উচ্চারণের সময় আমরা একটু বিশেষভাবে খেয়াল করব। আর দদের যে মাখরাজটা জিহ্বার পাশের কথা বলা হইলো, তো এইটা তো হাত দিয়ে স্পর্শ করা সম্ভব, তো আমরা এইভাবে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো দদের উচ্চারণটা কেমন হবে? দদের উচ্চারণটা হবে, ছোট হয়ে গেল, জি, দদ জবর দ, জবর দ। আচ্ছা, যখন আমরা জবর উচ্চারণ করব তখন তো আমাদের ঠোঁট খোলা রেখে করতে হবে, টান টান রেখে। তো এই বিষয়টাও যেন ঠিক থাকে, এখানে পরিবর্তন না আসে। বদ জবর ব, যেন আমাদের হাঁটু ভাঙা দর মতো না হয়। ব, ব, ঠোঁট টান টান রেখে ব। দ, বদ জবর দ, ব, বদ জবর ব। উচ্চারণটা আবার তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় নেব না। বদ জবর ব, বদ জের দুই। তো এইখানে উচ্চারণটা কিন্তু একবারে হবে, প্রত্যেকটা উচ্চারণে প্রত্যেকটা হরফের উচ্চারণই একবারে হবে, যেন দুইবারে না হয় বা দুই অংশ না থাকে। আর এখানে যেন দি হয়ে না যায়, যেমন দ রস্বীকার দি, দি না, দুই, দুই, বদ জের দুই। আবার অনেক সময় দেখা যায় অনেকের উচ্চারণটা দুই, 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 এরকম দুই দিকে যায়, দুই মুখী হয়, তেমন না হয়ে দুই, দুই, বদ জের দুই, বদ পেশ বু, বদ পেশ বু, দ দুই বু, দ দুই বু। আমরা আরেকটা হরফ আছে আরবিতে দাল, তো দালের মাখরাজ সামনে আসবে। তো দালের মাখরাজটা হলো আমাদের বাংলায় যে দয়ের মাখরাজ আছে আর ডালের মাখরাজ একই মাখরাজ। আর এখানে যে দদ, দদের মাখরাজের থেকে কিন্তু দালের মাখরাজের দূরত্ব বেশ, আর উচ্চারণের কৌশলটাও ভিন্ন। আমরা যেটা করি, উচ্চারণ কিছুটা কাছাকাছি শোনা যাওয়ার, কাছাকাছি সাউন্ড করে, যে কারণে আমরা ওই দালের কাছে বেশি মনে হয়, যে কারণে আমরা সরাসরি দ দি দু, দ দি দু, যেমন গায়রিল মাগদুবি, মাগদুবি সূরা ফাতিহার শেষের দিকে দুবি, ওইখানে পড়ি আমরা দুবি। যদি সরাসরি দু পড়ে ফেলি তখন কিন্তু ওই যে বড় ভুলের বিষয়ে বলা হয়েছিল, বড় ধরনের ভুল হয়ে যাবে, এতে করে শব্দের গঠন পরিবর্তন হয়ে যাওয়ার কারণে শব্দের অর্থ ঠিক থাকবে না, বড় ধরনের সমস্যা। তো খুব খেয়াল রাখা এই সমস্ত ক্ষেত্রে। দদের উচ্চারণটা আমরা করব বদ জবর দ,
ضاد زير ضي ضاد زير ضي ضاد পেশ বু দ ضي ضو ض ضي ضو ض ضي ضو। আচ্ছা আমরা একটু চেষ্টা করি ইনশাআল্লাহ। হ্যাঁ তৌহিদ ভাই, এই দদের উচ্চারণটা যেটা বললাম যে আরবি উচ্চারণের ভিতর অন্যতম কঠিন একটা উচ্চারণ, অন্তত আমাদের বাঙালিদের জন্য। তো ইনশাল্লাহ সবাই এইটা একটু আমাকে শোনানোর চেষ্টা করুন। হ্যাঁ শুরু করেন। জি উস্তাদ। বদ জবর ব, বদ জের বই, দদ পেশ বু, দ বই বু। জি মাশাআল্লাহ। হ্যাঁ তৌহিদ ভাই, রাফিন ভাই শোনাবেন। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। আচ্ছা রাফিন ভাই, আমি জি। আপনাকে দুই ভাবে করে শোনাচ্ছি, তা আপনি এই দুইটার পার্থক্য আমাকে বুঝাবেন যে এইটা দুইটা শুনে আপনার কি পার্থক্য মনে হইলো। প্রথমটা দ দি দু, প্রথমটা আবার বলি, দ দি দু, আর একবার দ দি দু, এবার দ্বিতীয়টা দ দি দু। জি পার্থক্য আছে উস্তাদ। হ্যাঁ পার্থক্যটা শুনে কি মনে হইতেছে, কোন ধরনের পার্থক্য, এই পার্থক্যটা আপনি কিভাবে বর্ণনা করবেন? এটা মানে এই পার্থক্যটা মানে ডালের মতো উচ্চারণ মনে হচ্ছে। হ্যাঁ, ডালের মতো বা আচ্ছা একটা তো মনে করেন পাওয়া গেল ডালের মতো বা দয়ের মতো, দ্বিতীয়টা পার্থক্যটা কোথায় হইতেছে দ্বিতীয়টার সাথে প্রথমটার? দ্বিতীয়টা উস্তাদ দ্বিতীয়টা মানে আমি বুঝতে আবার পারছি। শুনাই, ব দি বু, ব দি বু, প্রথমটা দ দি দ দু। দি দু। আচ্ছা এখানে পার্থক্যটা তো হয় মাখরাজগত পার্থক্যটা, আর শুনলে যেটা মনে হয় যে প্রথমটা অনেকটা পাতলা শোনা যায় আওয়াজটা, দ্বিতীয়টার আওয়াজটা অনেকটা মোটা শোনা যায়, দদের উচ্চারণ মোটা। আর এই পার্থক্য হওয়ার কারণ হলো, প্রথমটা যখন আমি বললাম দ দি দু, ওই সময়টাই কিন্তু আমি জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাই তারপর উচ্চারণটা করছি, দ দি দু এইটা। কিন্তু যখন বললাম দ দি বু, দ দি বু, ওই সময়টাই কিন্তু আমার জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগেনি। আমি জিহ্বার গোড়ার যে পাশ আছে বা জিহ্বার যে দুই পার্শ্ব, এইটাকে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই তারপর উচ্চারণ করার চেষ্টা করছি, যে কারণে এইটা হয়েছে ব। প্রথমটা ছিল দ, এটা হবে ব। প্রথমটা দি, আর দদের উচ্চারণ হইলে হবে দুই। আর আবার পেশের ক্ষেত্রে দু, আর দদের উচ্চারণটা হবে দু, দ দি দু। তো মানে এটা উস্তাদ এটা কি এরকম ভাবে হবে যে দ দি দু? হ্যাঁ, আচ্ছা বিশেষ করে জের এবং পেশের উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে যেন দালের মতো হয়ে না যায় পরিপূর্ণভাবে। হ্যাঁ তো এটা ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে, একটু খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা মাশাল্লাহ। কামরুল ভাই, দ জবর দ, দ জের দি, দ পেশ দু, দ দি দু। হ্যাঁ কামরুল ভাই অনেকটা জিহ্বার আগার ব্যবহারটা কিছুটা বোঝা গেল, জিহ্বার গোড়ার দিকের ব্যবহারটা, পিছনের দিকের ব্যবহারটাকে আরেকটু নিশ্চিত করতে হবে। জি উস্তাদ। আচ্ছা মাহফুজ ভাই। ضاد
জবর দ, দদ জের দুই, দদ পেশ দু, দ দুই দু। হ্যাঁ মাশাআল্লাহ, মাহফুজ ভাই ঠিক আছে। জি, সাবির ভাই। দদ জবর দ, দদ জের দুই, দদ পেশ দু, দ দুই দু। হ্যাঁ মাশাআল্লাহ, সাবির ভাইয়েরও লাইন ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা রাজু ভাই। কি উস্তাদ? দদ হ্যাঁ জবর দ, দদ জের দুই, দদ পেশ দু, দ দি দু। হ্যাঁ হ্যাঁ, রাজু ভাই, জের পেশ এই দুইটাই বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দুই দু, দুই দু। দি দু, হ্যাঁ, দুই দু, দ দুই দু, দু, দ দুই দু। দ দি দু। হ্যাঁ, যেন সরাসরি দি হয়ে না যায়। দুই জি, দুই, দ দুই দু, দ দুই দু। আচ্ছা জি। দি দু। এরপর তোফাজুল ভাই। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। হ্যাঁ তোফাজ্জল ভাই, পাতলা হয়ে গেল, কিন্তু আসলে এখানে পাতলা মোটা এইটা আসলে মূল পার্থক্য না। এখানে মূল পার্থক্যটা হলো এদের মাখরাজগত বিষয়টা। জিহ্বার যে কিনারা, পাশ, এই ব্যবহারটা নিশ্চিত করতে হবে যেন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগানোর মাধ্যমে আমাদের আওয়াজের উৎপত্তিটা না হয়। তো মাখরাজের দিকে আমরা আরেকটু খেয়াল করব। আসলে ওই যেটা বললাম যে দদের মাখরাজটা কিন্তু আসলে প্রাথমিকভাবে জানার চেষ্টা করি আমরা, তো আমাদের জন্য মোটেও সহজ না, মোটেও সহজ না। আমি যদি আমার কথাই বলি, তো মনে করেন আমার এই দদের পরিবর্তন আনতে বছরের উপর কয়েক বছর সময় লাগছে। কয়েক বছর লাগাতার তো আর চেষ্টা করিনি, তো মনে করেন শিক্ষার শুরুতে ওইভাবে হয়নি, পরবর্তীতে আবার যখন শেখার চেষ্টা করছি কিছু অনেকদিন পর, তো ওই সময় ওইভাবে পরিবর্তনটা হয়নি আর কি, মনোপুত হয়নি। তো পরবর্তীতে আবার চেষ্টা করা হয়েছে এক সময়। তো এইভাবে করতে করতে দেখা গেছে যে অনেকটা সময় লাগছে, সময় নিছে। তো ধারাবাহিক ভাবে চেষ্টা করলে, যেহেতু আমাদের ছোটবেলায় মাদ্রাসায় যাওয়া, তো ছোটবেলায় তো আসলে এইভাবে বুঝে চেষ্টা না, না বুঝে শুনে চেষ্টা আর কি। দদের উচ্চারণের জন্য, পরিপূর্ণ ঠিক করার জন্য অনেক সময় দেখা যায় অনেকটা সময় লাগতে পারে। এখানে সময় লাগাটা স্বাভাবিক, যেহেতু আমরা বাঙালি, তা আমাদের ভাষার সঙ্গে এই জায়গাটার একেবারেই মিল নেই। তো এই জন্য একটু খেয়াল রাখতে হবে যে এইখানে মূল বিষয়টা কি, আর আমার ওইটা হইতেছে কি হইতেছে না। তো এই বিষয়টা একটু আমাদের মনে রাখতে হবে, তারপর আস্তে আস্তে খেয়াল করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। আচ্ছা জাহিদ ভাই। দ জবর দ, হ্যাঁ জাহিদ ভাই, দজের দি, দ। দ বলা যাবে না কিন্তু, পুরো হরফের নামটা বলবেন। দদ, দদ জবর দ। দদ, দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। জি মাশাল্লাহ। জাহিদ ভাই আর একটু মাখরাজের দিকে খেয়াল করবে। আচ্ছা এরপর মুশফির রহমান ভাই। দদ, দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। দ দুই দু। দ দি দু। আচ্ছা মশিউর রহমান ভাই আর একটু মাখরাজ খেয়াল করতে হবে, অর্থাৎ জিহ্বার কিনারা, পাশ,
পাশ ব্যবহার করা, এই বিষয়টার দিকে আরেকটু খেয়াল করবেন। আচ্ছা, সর্বশেষ আছেন আব্বাস ভাই। দদ জাবার দদ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। আচ্ছা, হ্যাঁ, দ দুই দু। আচ্ছা, আব্বাস ভাইয়ের ক্ষেত্রে একই বিষয়, যে মাখরাজের ব্যবহারটাকে আরেকটু নিশ্চিত করা। দুই, দ দুই দু, দ দুই দু। আচ্ছা, জি। এই এই পর্যন্ত যে আমাদের যে হরফগুলি আসলো, এর ভিতরে আমাদের জন্য আর কি বেশি কঠিন যেগুলি ছিল আর কি, যেটার ক্ষেত্রে ভুলের সংখ্যাটা একটু বেশি মানুষের ভিতরে পাওয়া যায়, এমন ছিল আমাদের আইন, তারপর গইন। আইনের সাথে হা, আইন হইলে হা অটোমেটিকলি হয়ে যায়, গইন হইলে খ অটোমেটিকলি হয়ে যায়। তো এই জন্য এইখান থেকে একটা একটা নেওয়া। এবং কফের ক্ষেত্রে কিছুটা সমস্যা, তবে আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে কফের সমস্যাটা অনেকটা কম ছিল। আর তারপর জিমের ক্ষেত্রে একটু অল্প সমস্যা, দদের ক্ষেত্রে সবচাইতে বেশি। তো এইখান থেকে তিনটাকে বড় আকারে একটু মার্ক করা যায়: আইন, গইন, দদ। আইন, গইন, দদ। তো এদের প্রতি, এদের উচ্চারণের প্রতি আমরা একটু আলাদাভাবে নজরদারি করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যে মাখরাজ, এরপরে ধারাবাহিকভাবে যে মাখরাজ গুলো আছে, এইগুলা, এই মাখরাজ গুলো আসলে আমাদের না জানলেও তেমন একটা সমস্যা নেই। কারণ এক তো হইলো এই মাখরাজের সঙ্গে আমরা পরিচিত, তারপরের কথা হইলো এই মাখরাজ থেকে যে হরফ গুলো উচ্চারিত হয়, আমরা এই একই মাখরাজ থেকে এই একই ধরনের উচ্চারণ আমরা করে অভ্যস্ত। তো এরপরে হলো 8 নাম্বার মাখরাজ। তো 8 নাম্বার মাখরাজটা কি? 8 নাম্বার মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। তো আমাদের বাংলায় যে ল আছে, তো ল, লাম উচ্চারণ শুনতেও একই রকম প্রায়, আবার এদের মাখরাজও এক। 8 নাম্বার যেটা বললাম, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। আর লামের উচ্চারণটাও আমাদের জন্য একেবারেই সহজ হবে। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। একেবারে ল আকার, লা, ল রস্যিকার, লি, ল রস্যুকার, লু, পরিপূর্ণভাবে ল এর মতো। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় লাম। তো মাখরাজ শেখার শুরুতেই বলা হয়েছিল যে আসলে মাখরাজের প্রয়োজনটা হলো যে সমস্ত হরফের উচ্চারণের ক্ষেত্রে আমাদের মাখরাজ ঠিক থাকে না, যে সমস্ত হরফের উচ্চারণের ক্ষেত্রে আমাদের মাখরাজ ঠিক থাকে না, তো ওই সমস্ত হরফের উচ্চারণ ঠিক করার জন্য আমাদের মাখরাজ জানা প্রয়োজন। যেমনটা কিনা এখানে দদের মাখরাজটা গেল, দদের দদের উচ্চারণে দেখা যায় যে আমাদের মাখরাজগত সমস্যা হয়। তো এর ক্ষেত্রে আমাদের এই মাখরাজটা বোঝা, জানা জরুরি। কিন্তু লামের ক্ষেত্রে দেখলাম যে আসলে এইখানে আমাদের কোনো সমস্যা নেই। তো সুতরাং লামের মাখরাজ যদি আমাদের মনে নাও থাকে, জানা নাও থাকে, কোনো সমস্যা নেই। তারপর দেখি 9 নাম্বার মাখরাজ। 9 নাম্বার মাখরাজ ওই একই অবস্থা। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন, যেটা কিনা যার উচ্চারণ কিনা আমাদের বাংলা নয়ের উচ্চারণের সঙ্গে একেবারেই মিল। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু।
তবে এখানে মাখরাজের দিক থেকে সহজ, উচ্চারণ আমাদের জন্য সহজ, কিন্তু এর অর্থ এই না যে আমাদের কোনো বিষয়ে খেয়াল রাখার দরকার নেই। তো হরকতের উচ্চারণের সময় যে আমাদের ঠোঁটের যে অবস্থানটা, তো এই বিষয়টা সবসময় আমরা খেয়াল রাখবো, এখানে যেন আমাদের এলোমেলো হয়ে না যায়। এরপর 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজেরও একই অবস্থা। তো অবস্থা যতই এক থাকবে আমাদের জন্য তত সহজ। তো 10 নম্বর মাখরাজটা কি? 10 নম্বর মাখরাজ হলো জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। তো এইখানে এর নামও র, আর একেবারেই এই নামে আমাদের বাংলা একটা বর্ণও আছে র। এই দুটোটার উচ্চারণের জায়গা এক, উচ্চারণের ধরনও এক। তবে এইখানে আমাদের জন্য একটু খেয়াল করার বিষয় হলো রয়ে যখন জবর এবং পেশ হয়, তো এই কায়দা আমাদের সামনে আসবে ইনশাল্লাহ, তখন রকে একটু মোটা করে পড়তে হয়। তো যে কারণে রয়ের উচ্চারণটা হয় এমন র রি রু, র রি রু। রয়ের উচ্চারণটা একটু আমরা আলাদাভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো রয়ের মাখরাজ যেটা বলা হইলো যে জিহ্বার আগার পিঠ, তো এইটা আমাদের না জানলেও সমস্যা নেই, কারণ এই জায়গাটা আমরা ব্যবহার করে বাংলা র উচ্চারণ করি। যেহেতু আমরা এখান থেকে উচ্চারণ করি, একই ধরনের উচ্চারণ করে অভ্যস্ত, তো আমাদের জন্য মাখরাজটা ওইভাবে মনে না থাকলে বা না জানলে কোনো সমস্যা নেই। তো তারপরে মাখরাজটা কি? মাখরাজটা হইলো জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। তো র এর ক্ষেত্রে একটা বিষয় যে অনেকে আমরা আমাদের ভিতরে আছি যারা মাখরাজ সম্পর্কে আগে থেকেই কিছুটা ধারণা হয়তো আছে অনেকের। তো ওই ক্ষেত্রে রয়ের মাখরাজের ক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা থাকে যে জিহ্বার আগার পিঠ বলতে নিচের দিকটা। তো পিঠ বলতে কিন্তু আসলে জিহ্বার আগার নিচের দিকটা না, বরং স্বাভাবিকভাবেই উপরের দিকটা। এখানে এমন না যে আমাদের জিহ্বাটাকে একটু উল্টা করে নিচের অংশটাকে তালুর সঙ্গে লাগাইয়ে তারপর উচ্চারণ করতে হবে, এমন মোটেও না। রর উচ্চারণটা কেমন হয়? র জবর র, একটু মোটা করে র জবর র, র জের রি, জের দিয়ে পাতলা, র পেশ রু, র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। মাঝে পাতলা, দুই কিনারায় মোটা, র রি রু, র রি রু, র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু, র রি রু। এখন একটা বিষয় আসবে যে আসলে এই পর্যন্ত আমাদের 4টা হরফ, আমরা যে হরফ গুলা মশ করছি এর ভিতরে 4টা হরফের উচ্চারণ মোটা ভাবে করতে হয়, গইন খ কফ এবং দদ। তো এই 4টার ক্ষেত্রে দেখা গেল যে মাখরাজ ঠিক রাখলে মোটা হরফের উচ্চারণের মাঝে মোটা ভাবটা এমনিতেই চলে আসে। কিন্তু এখন যেটা আসলো র, এই ক্ষেত্রে আসলে মাখরাজ ঠিক থাকলেও মোটা হয় না, মাখরাজগত কারণে এখানে মোটা হয় না। তো মোটা আওয়াজকে মোটা করার জন্য যে কাজটা করতে হয়, জিহ্বার গোড়াটাকে উপরের দিকে উঠে আওয়াজকে মোটা করতে হয়। জিহ্বার গোড়া, মাখরাজ থেকে তো আমরা উচ্চারণ করব, তো মাখরাজের ব্যবহারের সাথে সাথে জিহ্বার গোড়াটাও একটু উপরের দিকে, উপরের তালুর দিকে উঠানোর মাধ্যমে আওয়াজকে মোটা করতে হয়। তো এইভাবে আমাদের রয়ের উচ্চারণটা মোটা হবে। তো আপনারা একটু রয়ের উচ্চারণটা শুনবেন ইনশাল্লাহ।
জি সাব্বির ভাই, তো আগেই বলে রাখি, এই জবর পেশ মোটা, জের পাতলা। জবর পেশ মোটা, জের পাতলা। জি সাব্বির ভাই শুনাবেন। র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, তৌহিদ ভাই। জি উস্তাদ। র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু। হ্যাঁ জেরের উচ্চারণ যেন রই এইদিকে না যায়, রি। এখানে পাতলা হয়ে যাচ্ছে। হ্যাঁ পাতলা। হ্যাঁ, একসাথে আবার বলেন, র রি রু। র রি রু। হ্যাঁ, আবারও কিন্তু একটু রই এদিকে চলে গেল, রি, রি। র হ্যাঁ রি রু। হ্যাঁ একেবারে হালকা ভাবে রি, জি র জি। রি রু। আচ্ছা জি রি মাশাআল্লাহ। রু। আচ্ছা জাহিদ ভাই। র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু। আচ্ছা জাহিদ ভাই, হরকতের উচ্চারণ আরেকটু ছোট করে করতে হবে, কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে। র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু, র রি রু। এটা যেন একটু লম্বা হয়, র রি রু, একটু বেশি সময় নিয়ে না নেয়। তো যদিও এটা আসলে এই তাড়াতাড়ি আলাদাভাবে করা, এটা আসলে আমাদের একটা অভ্যাস তৈরি করার জন্য। কারণ যখন আমরা এই হরফের উচ্চারণ শিখি, ওই সময় যদি আমি অনেকটা লম্বাও করি, এর অর্থই না যে আমার গুনাহ হয়ে যাবে এটা করলে। যেমন র জবর র, র জের রি, র পেশ রু, এই যে পড়লাম, কোনো সমস্যা নেই, গুনাহ হওয়ার কিছুই নেই এখানে। তবে এইটা করার উদ্দেশ্য হলো, তিলাওয়াতের ভিতরে অনেকের দেখবেন যে যত্রতত্র টান দিয়ে পড়ে। যেমন বিসমিল্লাহি রহমানি রহিম, এইভাবে পড়ে অনেকে আছে। তো এদের এই অভ্যাসটা হওয়ার একটা বড় কারণ হইলো ওই শুরু থেকে এইভাবে টেনে টেনে পড়া। দেখা যায় যে নিয়ম জানাইলেও ওই অভ্যাসটা ছাড়তে অনেকটা কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাদের এখন থেকেই হরকতের উচ্চারণ থেকেই এই অভ্যাসটা তৈরি করা, যে তাড়াতাড়ি পড়ার, যাতে করে তেলাওয়াতের ক্ষেত্রে এই অভ্যাসটা কাজে দেয়। আচ্ছা মাশাআল্লাহ। কামরুল ভাই। র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু। আচ্ছা জি মাশাআল্লাহ। হ্যাঁ রাফিন ভাই। কি ওস্তাদ? র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু। আর একটু যদি মোটা করা যায় জবর পেশ, আরো ভালো হয় আর কি। তবে ওই বলছিলাম যে মোটা হরফ সাতটা, সদ্দ ত জ গইন খ কফ, তো রটাকে এই সাতের ভিতরে আনা হয় নাই। তো এর অর্থ হলো যে র এর যে মোটাটা হয় এইটার গুরুত্ব কম। এটার সম্পর্ক হলো শ্রুতির মধুরতার সাথে, সৌন্দর্যের সাথে। বাকি এখানে মোটা না হইলে বড় ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তো এই 10 নাম্বার মাখরাজ পর্যন্ত যে হরফ গুলা, এটা আমাদের মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ হয়ে গেল। এরপরে আমাদের হাতে 17টা মাখরাজ, বাকি 7টা রইলো। তো 7টার ভিতরে শেষের দিকে 2টা মাখরাজ আছে। তো ওই মাখরাজে আলাদাভাবে কোনো হরফ নেই। তো বলতে গেলে হরফের 5টা মাখরাজে হরফ আছে, যেটা কিনা আমাদের উচ্চারণ করার প্রয়োজন। তো ইনশাল্লাহ আগামীকালকে ওই 5টা মাখরাজের আলোচনা হয়ে যাবে, এবং যে উচ্চারণগুলো একটু কঠিন হবে ওইটা আমরা একটু আলাদাভাবে
সময় দেওয়ার চেষ্টা করব। আর বাকি আমাদের যে মাখরাজগুলো হইলো এই পর্যন্ত, এবং যে উচ্চারণগুলো হইলো, এবং এর ভিতরে যে উচ্চারণগুলো আমাদের জন্য একটু সমস্যাকর, আমার জন্য সমস্যাকর, তো ওইগুলাকে চিহ্নিত করে ইনশাল্লাহ ওইটার উপর একটু সময় দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ক্লাস তো ওই 8:30 থেকেই হয়। তো এই সময়ের যে বিষয়টা আছে, এইটা আসলে পরিবর্তনটা যদি আমাদের অনেকে দেখা যায় যে অনেক জায়গায় নামাজ ঈদে একটু গরম চলে আসছে, তো নামাজ অনেক সময় দেরি হয়। তো জামাতের সাথে নামাজ পড়ে ক্লাসে এই সঠিক সময় 8:30টার ভিতরে উপস্থিত হওয়াটা, এইটা কি আমাদের কারোর জন্য কঠিন হয় কি? কার কার জন্য এটা কি সমস্যা হয়ে যায় একটু? রাফিন ভাই আছেন, সাব্বির ভাই, আচ্ছা 2 জন আছেন। হ্যাঁ, অনেকেই আছেন। মানে ওস্তাদ মানে 8:40 আমি চলে আসি একবারে। 8:40 পর্যন্ত লাগে। যে আমার আচ্ছা, ওস্তাদ একই অবস্থা, 8টা বাজে জামাত তো নামাজ শেষ করে আস্তে আস্তে আপনার এই যে 8:40-45 বাজে। আর সাব্বির ভাই? সাব্বির ভাই, সাব্বির ভাই তো বললেন বোঝে নাই। উস্তাদ শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আমার আসলে অফিস হচ্ছে উত্তরা, তো আমার বাসা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট, তো আসতে টোটাল 1.5 ঘন্টার মতো লেগে যায়। তো এসে মানে সরাসরি ক্লাস 10 মিনিটের মতো লেট হয়ে যায়, 10-15 মিনিট। তো আমার একটু পেছনে হলে সুবিধা হতো আর কি। আমারও আমার সাথে আরেক ভাই আছে, আলামিন ভাই, ওনারও সেম ইস্যু আছে। আচ্ছা, যদি এমন কোনো প্রয়োজনে ক্লাস 10 মিনিট লেট হয়ে যায়, তো ওই ক্ষেত্রে আমাদের একটু সমস্যাটা কম হয়। কারণ দেখা যায় যে ক্লাসের মূল আলোচনা শুরু হইতে হইতে একটু সময় লাগে, 10-15 মিনিট সময় লাগে। ওই সময় আমরা পিছনের পড়া শুনি। তো ওই ক্ষেত্রে যে কাজটা করতে পারি যে আমাদের পড়াটা পরবর্তীতে হোয়াটসঅ্যাপে শোনাবো। তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করি, কিন্তু আপনাদের সারাটা একটু কম। এইটা আমাকে আমার বলার বা আমার থেকে অনুমতি নেওয়ার অপেক্ষা আপনারা করবেন না। আপনাদের প্রয়োজন হইলে যে কোনো সময় ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে পড়া শুনাইতে পারেন। আমি যখন দেখবো ইনশাল্লাহ দেখে সময় করে ওইটা আপনাকে জানাবো যদি কোনো সমস্যা থেকে থাকে। হ্যাঁ, তো এইভাবে পড়া শুনাইতে পারি। আপাতত যেহেতু আমাদের 10-15 মিনিট লেট হইতেছে, তো এইটা তেমন একটা সমস্যা না। আর বাকি যারা আছেন, তো আমরা যদি ক্লাস সামনে কিছুদিন পর হয়তো যদি আমরা ক্লাস একটু পিছনের দিকে নেই, অর্থাৎ এখন যেমন আমরা 8:30টায় করতেছি, যদি এইটা আমরা 9:45টায় করি, 15 মিনিট দেরিতে করি, তো আমাদের কারোর জন্য সমস্যার কোনো কারণ হবে কিনা? না ওস্তাদ, কোনো সমস্যা নেই। না ওস্তাদ, সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যাদের সমস্যা নাই তো এটা সমস্যা নেই। যদি কারো সমস্যা থেকে থাকে তারা জানাবেন, যদি আমরা ক্লাস 15 মিনিট দেরি করি। আচ্ছা রাজু ভাই। জি ভাই। জি, জি কিছু বলবেন? না, ওই যে ওস্তাদ ওইটাই তো বললাম, সমস্যা নাই আমার দিক থেকে, 10 মিনিট সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবার ঠিকই হবে, আপনার একটু টাইমটা আগালে সবারই ভালো হবে। আর যেহেতু একটু গরম চলে আসছে এখন তো, যে টাইমটা আছে হয়তো এটাই পারফেক্ট টাইম। হ্যাঁ, আচ্ছা, আপাতত এক কাজ করি, আমরা এই সপ্তাহটা এইভাবে শেষ করি। তো আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমরা একটু পরে ক্লাস, আসলে দেখা যায় যে এখন অনেক গরম চলে আসছে, তো ঘুমাইতেও একটু বেশি দেরি হয়।
সন্ধ্যা হয়ে দেরিতে, আবার ঈশার নামাজেও দেখা যায় যে 8টা, আবার হয়তো কিছুদিন পর দেখা যাবে যে ঈশার নামাজ শুরু হইতে হইতে 8:15 বাজবে। তো ইনশাল্লাহ এই সপ্তাহ এইভাবে যাক, আগামী সপ্তাহ থেকে আমরা একটু লেটে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ওস্তাদ আর মানে আমাদের কি সব মাকরাজ কি মনে রাখতে হবে? না, অনেক সময় মনে থাকে না তো 17টা মাকরাজ। জি জি, এইটা কিন্তু আগেই বললাম যে আমাদের মাখরাজ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তবে যে সমস্ত হরফের উচ্চারণ করতে গিয়ে আমার মাখরাজগত ভুল হয়, ওই সমস্ত হরফের মাখরাজটা আমাদের মনে রাখা দরকার। বুঝে আসছে? জি জি যেমন ওস্তাদ বুঝছি। হ্যাঁ, বললাম লাম, নুন, র, তারপর জিম, শিন, বিশেষ করে শিন। তো এই সমস্ত হরফ উচ্চারণ করতে গিয়ে আমাদের মাখরাজগত কোনো সমস্যা হয় না। তো এই সমস্ত হরফের মাখরাজ মনে রাখা আমাদের জন্য কোনো দরকার নেই। তো যেটার ক্ষেত্রে সমস্যা, যেমন দদের সমস্যা, তো দদের মাখরাজটা মনে রাখা দরকার। আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা এইটা একটু দেখে আসবো। আর আমাদের সাথী ভাইরা কিন্তু আস্তে আস্তে একটু সংখ্যা কম দেখা যায়। তো আজকে কিন্তু অন্য অন্য ক্লাসের তুলনায় আজকে একটু সংখ্যাটা বেশি কম ছিল। অন্য অন্য ক্লাসের তুলনায় আজকে প্রায় 4-5 জন কম। তো ইনশাল্লাহ তাদের একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। বাকি আসলে ক্লাসের সময় ওইভাবে পাই না এই বিষয়ে আলোচনার। একটু আহ, মজা করার দরকার যে আসলে আমাদের বাকি সাথী ভাইদের খোঁজ খবর কেমন কি। তো ইনশাল্লাহ আমরা ব্যক্তিগতভাবে এটা একটু তদারকি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।